তোমরা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ? ওহো, এতক্ষণ জয়েন করছে, কোথায় থাকে এরা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, চলো। হুম, আমার মানে গলার ভলিউম শোনা যাচ্ছে? মানে অ্যাম আই অডিবল, ভিজিবল বোথ তো? না, ভিজিবল তো অবশ্যই নয়, কিন্তু অডিবল তো বটে না? আর হ্যাঁ তোমাদের স্যার, একদম। স্টুডেন্টসদের রেগুলারিটি হ্যাঁ দেখো, স্যার। এখন জয়েন করছে সকলে। ওকে, চলো। এবার দেখো একবার তোমাদের আমার হ্যান্ডরাইটিং বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ দেখো স্যার। তোমাদের কেমিস্ট্রি জিলেট এক্সামের জন্য আমি একটু আগে সিলেবাসগুলো বলে দিই একবার তোমাদের। ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারটা, এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 7 থেকে হয়তো পিছু ছাড়ছে না, তাই না? একদম ক্লাস 7-এ স্টার্ট করেছো। পরমাণু ক্রমাঙ্ক, তাই না? নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ স্যার। ঠিক আছে? এই অ্যাটমিক স্ট্রাকচারে পরে সেকেন্ড স্ট্রাকচারের নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং। আমি তোমাকে এটুকু অ্যাসিওর করছি, যদি তুমি এই দুটো চ্যাপ্টার ভালো করে জিরেটের জন্য পড়ে যাও, তুমি বাকিদের থেকে 5 নাম্বার বেশি পাবে, 5 মার্কস। ঠিক আছে? চ্যাপ্টার নাম্বার 3, যেখানে তোমাদের রয়েছে অ্যাসিডস, বেসেস অ্যান্ড সল্টস। চ্যাপ্টার নাম্বার 4 রয়েছে আমাদের অক্সিডেশন রিডাকশন। তোমরা নিশ্চয়ই জারণ বিজারণের নাম শুনেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অক্সিডেশন রিডাকশন অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি। 5 নাম্বার চ্যাপ্টার তোমাদেরকে দিয়েছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। 6 নাম্বার চ্যাপ্টার তোমাদেরকে দেয়া আছে মেটালার্জি। অ্যান্ড নাম্বার 7 ওয়াটার। অ্যান্ড লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তোমাদের অনেকের আতঙ্ক আছে, যার নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। চ্যাপ্টারগুলো সব বুঝতে পারলে তোমরা? আমি বলছি শোনো একবার। এই যে অ্যাটমিক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখেছি অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারটা তোমরা যারা ক্লাস 9-10-এ পড়েছো তারা জানো। ক্লাস, এই কালারটা দেখা যাচ্ছে ভালো করে? ব্লু দিয়ে দিই, বেটার। দেখো, ক্লাস 9 থেকে তোমরা পড়ে আসছো, মানে 9-10-এর বইয়ে ছিল। আর যারা যারা সায়েন্স নিয়ে পড়ে তারা ক্লাস 11-এ ছিল, জানো। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা ক্লাস 10-এ ছিল। আর যারা সায়েন্স নিয়েছো তারা জানো ক্লাস 11-এ ডিটেলসে আছে। অ্যাসিড বেস সল্ট, এই চ্যাপ্টারটা ক্লাস 9-এ পড়েছি আমরা। অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমরা ক্লাস 10-এ পড়েছি, অ্যান্ড সায়েন্স নিয়ে পড়লে ক্লাস 11-এ পড়েছি আমরা। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পুরোপুরি নতুন, 11-এ ছিল। মেটালার্জি ক্লাস 10-এ পড়েছি আমরা, আর ক্লাস 12-এও ছিল। আর ওয়াটার ওয়াটার চ্যাপ্টারটা আমরা শুধুমাত্র পড়েছি ক্লাস 9-এ, আর ক্লাস 11-এ হাইড্রোজেন চ্যাপ্টারে ছিল। আর অর্গানিক কেমিস্ট্রি আমরা 10-এ পড়েছি। আর এই চ্যাপ্টার তো বিস্তর বাজার রয়েছে, অর্থাৎ 11-12 সব জায়গায় অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। আমি ব্যাপারটা বুঝতে পারলে আমি তোমাদেরকে জাস্ট ইন্ডিকেট করে দিলাম যে কোনটা তোমরা টাচ করে এসেছো, যারা 10th পর্যন্ত মানে মাধ্যমিক দিয়ে ভর্তি হয়েছিলে, আর যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা কোন ক্লাসের বইয়ে পড়েছিলে। সবার ক্লিয়ার হলো এই পর্যন্ত সিলেবাস এবং কোন ক্লাসে আমরা পড়েছিলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, শোনো এবার। এবার তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, উম, আমি তোমাদেরকে স্টার্ট করতে যাচ্ছি অ্যাটমিক স্ট্রাকচার।
অ্যাটমিক স্ট্রাকচার। এবার শোনো একটা কথা, অ্যাটমিক স্ট্রাকচারের সিলেবাসে তোমাদেরকে অনেকটা কিছু দেওয়া আছে, যেমন বোরস মডেল অফ অ্যাটম, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, কোয়ান্টাম নাম্বারস, অরবিটস, অরবিটালস, আউবাউ, পাউলি, হুন্ড। এগুলো সব নতুন, যারা সায়েন্স নিয়ে পড়োনি। কিন্তু আমি আজকে স্টার্ট করব সবার জন্য, বেসিক্যালি তাদের জন্য যারা 10 পর্যন্ত ভৌতবিজ্ঞান পড়ে এসছো, তাদের জন্য আমি আজকে প্রথম দিনের ক্লাসটা টপিক্সটা ইজি নিয়ে শুরু করছি। আমরা এই চ্যাপ্টারটা চেষ্টা করব 3টে ক্লাস, পসিবল না হলে 4টে ক্লাসে শেষ করা, কারণ তোমাকে আমি বলেই দিলাম যে অ্যাটমিক স্ট্রাকচার এবং কেমিক্যাল বন্ডিং যদি কেউ ভালো করে করো তাহলে অন্যজনের থেকে 5 মার্কস এগিয়ে গেলে তুমি। তার মানে বুঝে নাও ইম্পর্টেন্সটা কোন জায়গায় রয়েছে। আগে দেখে নাও একবার অ্যাটমিক স্ট্রাকচারের আমি কোন পার্টটা আজকে করতে যাচ্ছি। আজকে আমি প্রথমে করতে যাচ্ছি ডেফিনেশন অফ অ্যাটমিক নাম্বার, দেন আমরা চলে যাব মাস নাম্বার, দেন চলে যাব আমরা কোথায় না আইসোটোপস, আইসোবার্স, আইসোটোনস। ওকে, এইগুলোতে চলে যাব, সরি, এইগুলো পড়ার পরে তারপরে আমি চলে আসবো তোমার গিয়ে বোরস মডেল অফ অ্যাটম কেন এসেছিল, অর্থাৎ থমসনস মডেল, অ্যান্ড দেন আমরা ডিসকাস করব রাদারফোর্ডস অ্যাটমিক মডেল অ্যান্ড ইটস ড্রব্যাকস। পুরো ক্লিয়ার আমি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। আর কোনো সমস্যা এই পর্যন্ত কিছু বুঝতে কোনো ডাউট নেই না? না স্যার। না ওকে, স্যার। চলো না স্যার। এবার আমরা প্রথমে শুরু করি। প্রথমে একটা জিনিস বলি আমি একবার, আমি কি লিখলাম বলো তো, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার জিনিসটা তুমি দেখো আবার তাকে কি লিখতে চাইছি আমি। ইন 1913, তোমরা জানো 1913 সিগনিফিকেন্স কি? যদিও সাল মনে রাখার দরকার নেই, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করছি। 1913 ইম্পর্টেন্স জানো আমাদের আমাদের লাইফে? আমাদের বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে, প্রথম এশিয়ান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিল, তাই তো 1913। যাই হোক, অ্যাকচুয়ালি এই যে অ্যাটমিক নাম্বার ইজ ডিনোটেড বাই দ্য জেড সাইন। ওকে, অ্যাটমিক নাম্বারটা কি বলতো? অ্যাটমিক নাম্বার ইজ দ্য নাম্বার অফ প্রোটনস present in the nucleus of an atom। আর একটা কথা মাথায় রাখবে যে এই যে জটা প্রোটন থাকলো তাকে তো তোমরা কি বললে, যে অ্যাটমিক নাম্বার বললে তো। আর এই প্রোটন নাম্বারটাই হচ্ছে গিয়ে ইলেকট্রন নাম্বার, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনস ইন এ নিউট্রাল অ্যাটম। আমি আবার লিখে দেবো, অসুবিধা নেই। যদি একটা নিউট্রাল মানে বলো তো, নিউট্রাল মানে যার কোনো চার্জ নেই, না ক্যাটায়ন না অ্যানায়ন, তাকে আমরা নিউট্রাল বলি। কোনো একটা নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে তুমি কনক্লুশন টানলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি হয় বলো তো, সেম হয়। আমি তোমাকে একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি নিয়েছো যে এক্স বলে একটা এলিমেন্ট নিয়েছো, ওকে। এক্স এর এখানে জেড লিখেছো, এখানে তুমি এ লিখছো, অথবা তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো, এদিকে এ লেখো, এদিকে জেড লেখো। তোমাদের প্রশ্ন মনে আসতে পারে, স্যার এই দিকটায় আমি জেড লিখবো না কেন, এটা রং প্রসেস কেন বলছেন? অনেক বইয়ে তো এদিকে লেখা থাকে, তাও আপনি রং কেন বলছেন? আমি বোঝানোর চেষ্টা করি, শোনো একবার। বলছি যে তোমরা একে সবাই চেনো, এই যে ও লিখলাম, তুই বলে স্যার হ্যাঁ চিনি, এটা হচ্ছে অক্সিজেন অ্যাটম। যদি O2 লিখি তাহলে তুমি কি বলবে, স্যার এটা অক্সিজেন অণু, মানে অক্সিজেন মলিকুল। তাহলে এটাকে কি বললে বলো? স্যার এটা একটা অক্সিজেন
মলিকুল হুইচ কনসিস্ট অফ, অর্থাৎ যার মধ্যে দুটো অক্সিজেন অ্যাটম থাকে, তাই তো? তাহলে ডান ধারের নাম্বারটা কাকে ডিনোট করে? অ্যাটম সংখ্যাকে ডিনোট করে। কিন্তু আমি যদি এইভাবে লিখি তাহলে এই 8টা রিপ্রেজেন্ট করে অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন। আর আমরা জানি অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে কি নাম্বার? না, প্রোটন নাম্বার। এই পর্যন্ত ক্লিয়ার? কোনো ডাউট? কারো কোনো সমস্যা এই পর্যন্ত? না স্যার। তাহলে জেডকে আমরা কি বললাম বলতো? প্রোটন নাম্বার বললাম। অ্যাকচুয়ালি প্রোটন নাম্বার মানেই তো কোনো একটা এলিমেন্ট কি নাম্বার বলেছো স্যার? অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে প্রোটন নাম্বার। আর মাথায় রাখবে, প্রোটন নাম্বার ইজ দ্য ইনহারেন্ট প্রপার্টি। এটা মানে বুঝো? ইনহারেন্ট প্রপার্টি মানে তোমার হচ্ছে অন্তর্নিহিত প্রপার্টি। মানে প্রোটন নাম্বার চেঞ্জ যদি হয়, এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। যেমন তোমার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমি। ধরো ইউরেনিয়াম নিয়েছি, তুমি জানো, দেখো ইউরেনিয়াম 238 নিলাম, যার অ্যাটমিক নাম্বার 92। যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে আমরা জানি যে সেটা আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 একক কমে। ভর সংখ্যা কোনটা? না, ওপরের 238টা হচ্ছে ভর সংখ্যা, সেটা 4 কমলে 234 হয়ে যায়। আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে, মানে এটা 90 হয়ে যায়। দেখো তাকিয়ে একবার, যেই 92 থেকে 90 হলো, একটা তুমি কি পেলে বলো তো? নিউ এলিমেন্ট পেলে। অর্থাৎ অ্যাটমিক নাম্বার চেঞ্জ হলে এলিমেন্টটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো অ্যাটমিক নাম্বার 7 মানে অলওয়েজ নাইট্রোজেন, আবার অ্যাটমিক নাম্বার 8 মানে অলওয়েজ কিন্তু অক্সিজেন, অ্যাটমিক নাম্বার 9 মানে কিন্তু অলওয়েজ ফ্লুরিন, হ্যাঁ কি না? তাহলে কোনো সময় তুমি এই রাইট হ্যান্ড সাইডে তুমি অ্যাটমিক নাম্বার লিখবে না, যদিও বইয়ে দেয়া থাকুক। ওকে, বেশ। এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমাদের নেক্সট দেখো এ লেখা আছে, মাথায় দেখো এ আছে। এই যে মাথার সংখ্যাটাকে আমরা বলি মাস নাম্বার। কি বলছি আমি? মাস নাম্বার। এবার প্রশ্ন হচ্ছে এই মাস নাম্বারটা কি? মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। অর্থাৎ প্রোটন আর আমি একবারে লিখতে গেলে হয়ে যায় পি প্লাস এন, অর্থাৎ প্রোটন আর নিউট্রন নাম্বারের কম্বিনেশনকে আমি কি বলছি বলতো? মাস নাম্বার। দেয়ারফোর আমরা কনক্লুশন টানতে পারি যে নিউট্রন নাম্বার হবে মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার। এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলো। না স্যার। আমি একটু রেসপন্স চাইবো অবশ্যই, কারণ রেসপন্স না করলে আমরা কি করে বুঝবো যে তুমি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, তাই না? চলো তাহলে স্যার স্যার বলো বলো, শুনছি। স্যার বলছি, ওখানে একটা ইকুয়েশন লিখলেন না, যে ইকুয়েশনে নিউ এলিমেন্ট যে তৈরি করলেন, তো ওখানে মাইনাস আলফা করলে -4 হয়ে যায়। হুম, 230 থেকে হ্যাঁ, 234 হয়ে গেল। ইয়েস ইয়েস। মাইনাস আলফা করলে 4 মানে মাইনাস হয়ে আলফা যায়। আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 একক কমে আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে। আমি জাস্ট এই এক্সাম্পলটা নিলাম এই জন্য যে পরমাণু ক্রমাঙ্ক যখন 92 থেকে চেঞ্জ হয়ে 90 হলো, তখন এলিমেন্টটা ইউরেনিয়াম থেকে চেঞ্জ হয়ে থোরিয়াম হয়ে গেল। মানে এলিমেন্টটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ নিউ এলিমেন্ট পেলাম। তাই বললাম, আমি এটা প্রমাণ করার জন্য বলেছিলাম যে অ্যাটমিক নাম্বারটা পরমাণুর কোনো একটা অ্যাটমের অন্তর্নিহিত, অর্থাৎ ইনহারেন্ট প্রপার্টি, ইট কান্ট বি চেঞ্জ। অর্থাৎ এটা ফিক্স থাকে। অ্যাটমিক নাম্বার চেঞ্জ মানে এলিমেন্ট উইল বি দ্য ডিফারেন্ট ওয়ান। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো একটা জিনিস, তোমরা আর একটা জিনিস পড়িয়ে নিই, তারপর আমরা ক্যালকুলেশন করব। তোমরা আয়ন্স বোঝো? আয়ন্স
অবভিয়াসলি বোঝো। আয়নস মানে কি বলতো? চার্জড স্পিসিস, তাই না? চার্জ স্পিসিসকে আমরা আয়ন বলি। এবার আয়ন দুটো টাইপের হয়, একটা কি বলতো ক্যাটায়ন্স, আর 2 নাম্বার হচ্ছে আমাদের কি না অ্যানায়ন। অ্যানায়ন। আমাকে কেউ বলবে ক্যাটায়ন্সের চার্জ কি, কোনো একজন? মাইনাস। মাইনাস। প্লাস। তাকিয়ে দেখো, আমি জানি তোমরা মাইনাস বলবে বলে আমি ইচ্ছে করে একটু সুন্দর করে লিখলাম। দেখো দেখি, এই যে এই যে জিনিসটা আমি লিখেছি এর প্রোনাউন্সিয়েশন কি? ক্যাটায়ন্স তো। এই সাইনটা বলো, এই যে স্মল টি, এই সাইনটা কেমন ম্যাথমেটিক্যালি কেমন দেখতে লাগছে? প্লাস। তার মানে এখান থেকে কনক্লুশন টানলে যে ক্যাটায়ন্স আর পজিটিভলি চার্জড আয়নস। ওকে, ক্লিয়ার? তাহলে এর পার্টনার মানে এর রিভার্স পার্সন, অর্থাৎ তোমার গিয়ে অপোজিট পার্টটা, সেটা কি বলতো? অ্যানায়ন। তাহলে নিউট্রাল স্পিসিস পেতে গেলে তুমি নিজেই বলবে স্যার একটা যদি পজিটিভলি চার্জড হয় then definitely anion should be the negatively charged ions। বলো, কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। এবার দেখো, তোমাকে আমি কিছু মজাদার জিনিস টানছি, ইচ্ছে করে করেই টানছি, বদমাশি করছি আর কি। ধরো আমি একটা এম নিলাম, এম মানে একটা মেটাল ধরে নাও, মনে মনে মেটাল ভাবো। আচ্ছা বলো তো, ধাতু কাদেরকে বলা হয়? আরে ছোটবেলায় পড়েছিলে, যাকে বাজালে বাজে, যেগুলো ভারী হয়, যেটা দিয়ে লোকের মাথায় মারলে মাথা ফেটে যায়, তাকে ধাতু বলা হয়, হ্যাঁ কি না বলো? লাস্টেরটা আমি অ্যাড করলাম, প্রথম দুটো বইয়ে পড়েছিলাম। কিন্তু আমরা তো ছোট নেই, বড় হয়েছি না, সেই জন্য আমাদের কি করতে হবে দেখো একবার। দেখো, যদি কোনো একটা মেটাল, মানে ধরো এম বলে একটা এলিমেন্ট যদি ইলেকট্রন রিলিজ করে, আচ্ছা ইলেকট্রন রিলিজ করলে কিসে পরিণত হয় বলো তো? ক্যাটায়নে পরিণত হয়। এবার আমি যদি বদমাশি করে বলি যে এন সংখ্যক ইলেকট্রন রিলিজ করছে, তাহলে নিশ্চয়ই মাথায় এন প্লাস হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিই তোমাকে আমি, ধরো অ্যালুমিনিয়াম তো অ্যাটমিক নাম্বার 13, তাহলে তুমি তোমাদের মনে আছে কনফিগারেশন 283, না মনে থাকলেও প্রবলেম নেই, আমি শেখাবো এই চ্যাপ্টারে, সব কিছু শেখাবো, কোনো প্রবলেম নেই। এটা কারো কারো মনে আছে 283? হ্যাঁ স্যার মনে আছে। তাহলে তুমি বুঝতে পারছো স্যার এর যোজ্যতা কক্ষে বা ভ্যালেন্স সেলে 3টে ইলেকট্রন আছে। আচ্ছা ভ্যালেন্স সেল কাকে বলা হয়? স্যার এর তো 3টে অরবিট বা সেল আছে, মানে কক্ষপথ রয়েছে। তাহলে লাস্ট ইলেকট্রনটা যে অরবিটে রয়েছে সেই অরবিটকে আমরা বলে দিচ্ছি ভ্যালেন্স অরবিট অর ভ্যালেন্স সেল। আর যে ইলেকট্রনটা রিসাইড করে ভ্যালেন্স সেলে তাকে আমরা কি বলি তো বলো তো? ভ্যালেন্স ইলেকট্রন বলি। বোঝা গেছে ব্যাপারটা? এবার তুমি হ্যাঁ স্যার। নিজেই হয়তো বুঝতে পারছো যে স্যার কি বলে, এখানে লাস্ট সেলে তো 3টে ইলেকট্রন আছে, তাহলে ডেফিনেটলি এ চাইবে, তুমি দেখো দেয়ার ইজ 2 রুলস, নাম্বার 1 ডুপ্লেট রুল অ্যান্ড নাম্বার 2 অক্টেট রুল। আজকে ফার্স্ট ক্লাস থেকে আমি কোলাজ বানাচ্ছি, ঠিক আছে তো, মানে তুমি যা জানো তোমার মাথাটাকে আমি ঝাঁকিয়ে নিচ্ছি একবার, নেক্সট দিন থেকে একদম সিস্টেমেটিক্যালি সব কিছু পড়বে পরপর। আমি জাস্ট তোমাকে 10 রিক্যাপচুলেট করাচ্ছি। ধরে নাও তোমরা জানো তো অষ্টক সূত্র পড়েছিলে না? অষ্টক সূত্র মনে আছে? সারে গামা পাধা নিশা, ওটা ছিল নিউল্যান্ডে অষ্টক সূত্র। নর্মালি অষ্টক সূত্র মানে কি বলতো? অক্টেট রুল, মানে সবাই চায় নিকটবর্তী নোবেল গ্যাসগুলোর মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে, আর সেই জন্য তারা অক্টেট রুলকে ফলো করে। তাহলে বলো তো এই লাস্ট সেলে 3টে আছে, তাহলে এর পক্ষে দুটো জিনিস পসিবল, আইদার 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 8 তৈরি করা, কিংবা 3টে ইলেকট্রন রিলিজ করে 8 তৈরি করা। কোনটা ইজি বলো? 3টে ইলেকট্রন রিলিজ করবে। সেই জন্য এই অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন রিলিজ করবে, আর ইলেকট্রন রিলিজ করলে কি হয় বলতো? Al3+। আমাকে বলো এই জিনিসটা বুঝতে পারলে কিনা? বোঝা গেছে? বেশ, তোমাকে আমি এখান থেকে আর দুটো তাহলে শোনো, আমি বললাম যে ধরো এম ছিল, সে যদি ক্যাটায়ন তৈরি করতে চায় তাহলে ইলেকট্রন রিলিজ করবে। কটা রিলিজ করবে? যটা ভ্যালেন্স সেলে ইলেকট্রন আছে তটা রিলিজ করবে।
এটাই আমি লিখেছিলাম। আর এর একটা এক্সাম্পল দিয়েছিলাম অ্যালুমিনিয়াম দিয়ে। এইটুকু বলো, কারো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করো। আশা করছি কারো কিছু প্রবলেম নেই। যদি থাকে বলো আমাকে। না স্যার। নেই। এবার তাকিয়ে দেখো একটা জিনিস। আমি তোমাকে এবার একটা খুব ভাইটাল জিনিস পড়ানোর চেষ্টা করছি, যেটা আমাদের থার্ড চ্যাপ্টারে পড়তে হবে, সেটা আমি এখান থেকে টানছি কনক্লুশন। দেখো, আচ্ছা, ইলেকট্রন যদি ছাড়ে সেই প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেশন। কি বললাম? ইলেকট্রন ছাড়লে প্রসেসটার নাম অক্সিডেশন, যেটাকে আমরা বাংলায় জানতাম জারণ। তোমরা সব বাংলা বোঝো, আমি যদি ইংরেজিতেই লিখবো পুরোটা, যদি বলো আমি ইংলিশই পড়িয়ে দেবো পুরোটাকে। এবার তোমরা কিসে কমফোর্টেবল বলো, লেখা ইংরেজি, বলা বাংলায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, এটাই ঠিক হ্যাঁ আছে। স্যার। ঠিক আছে, চলো। তাহলে ইলেকট্রন ছাড়লে প্রসেসটার নাম হচ্ছে জারণ। এবার তোমাকে একটু বদমাশি করছি, দেখো একবার। তাহলে যে ইলেকট্রন ছাড়লো সেই প্রসেসটার নাম তো জারণ বললে, কিন্তু সে হচ্ছে নিজে তার উল্টো। নিজে উল্টো বলতে রিডিউসিং এজেন্ট। এটা রিডিউসিং এজেন্ট অর শর্ট ফর্মে বলা হয় রিডাক্ট্যান্ট, যাকে বাংলায় বলি আমরা বিজারক। বিজারক দ্রব্য। দেখছো যে জিনিসটা তোমরা টেনে খুব কষ্ট করে শক্ত করে মুখস্থ করে আসতে, সেটা কত ইজি ব্যাপার। দেখো, যে ইলেকট্রন ছাড়ে সে ক্যাটায়ন তৈরি করে, আর সে নিচে হচ্ছে বিজারক দ্রব্য। আচ্ছা, তোমাদের এই এই কনসেপ্টটা আছে যে ক্যাথোড অ্যানোড কোথায় কে যায়? মনে নেই না? মনে আছে স্যার, একটু ভুলে গেছি। বেশ, আমি তোমাকে বলার চেষ্টা করবো, খুব ইজি করে বলবো। দেখো একবার, তুমি একবার, আচ্ছা তুমি আমাকে এখনই কি কি বলে বলো। তুমি বলেছিলে স্যার একটা যদি ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করে তাহলে স্যার ক্যাটায়ন্স তৈরি হবে আর অ্যানায়ন্স তৈরি হবে। হ্যাঁ কি না বলো? এটুকু একমত তোমার সাথে? আচ্ছা, ক্যাটায়ন্সকে তুমি বলেছিলে স্যার ক্যাটায়ন্স আর পজিটিভলি চার্জড স্পিসিস, আর অ্যানায়নকে বললে তুমি নেগেটিভলি চার্জড আয়ন্স আর স্পিসিস। যা বললে, কোনো সমস্যা আছে? একমত আমার সাথে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, আমাদের হিউম্যান নেচার নিয়ে ভাববে, ঠিক আছে? তো অন্য কিছু ভাববে না। অন্য কিছু মিন্স হচ্ছে গিয়ে পজিটিভ হয় না। কেমিস্ট্রি মজাদার সাবজেক্ট, আমাদের লাইফ নিয়ে ভাববে, সব কিছু চলে আসবে। আচ্ছা বলো তো, পজিটিভ কার কাছে ছুটে যাবে বলো আগে? প্লাসের কাছে না মাইনাসের? নেগেটিভের কাছে। বেশ, তাহলে নেগেটিভের কাছে ছুটে যাবে। আর নেগেটিভ কার কাছে ছুটে যাবে বলো তো? পজিটিভের কাছে। পজিটিভের কাছে। এবার মাথায় রাখবে, এখানে তো ক্যাটায়ন ছুটে যাচ্ছে কার দিকে? না পজিটিভের দিকে। এবং ক্যাটায়ন কোন দিকে ছুটে যায়? না ক্যাথোডের দিকে ছুটে যায়। ক্যাথোডের চার্জ কি দেখো তো? ক্যাথোডের চার্জ হচ্ছে নেগেটিভ। আর অ্যানায়ন কার দিকে ছুটে যায় দেখো তো? অ্যানায়ন ছুটে যায় হচ্ছে গিয়ে অ্যানোডের দিকে। আর অ্যানোডের চার্জ কি দেখো তো? অ্যানোডের চার্জ হচ্ছে পজিটিভ। হ্যাঁ কি না বলো? শিওর? একমত তোমরা? এবার একটা মজাদার জিনিস দেখো, যদি তোমরা একমত হও আমার সাথে, তুমি বললে স্যার ক্যাটায়ন ছুটে যাচ্ছে। ধরো আমি তোমাকে বলছি, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এম প্লাসই নিলাম। তুমি একটা কথা আমাকে বলো, আর অ্যানায়নকে ধরো আমি এক্স মাইনাস নিলাম। আচ্ছা, কোনো সিস্টেম কেউ কি চায় সারা জীবন মানে ক্যাটায়ন হয়ে বা অ্যানায়ন হয়ে বাঁচতে? না, সবাই চায় প্রসম হতে, অর্থাৎ নিউট্রাল হতে। বলো কোনটা স্টেবিলিটি বেশি পাবে? দেখো আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করি। আচ্ছা, ক্যাটায়ন মানে বললে যে স্যার ইলেকট্রন বেরিয়ে গেছে সেই জন্য প্লাস এসছে, আর অ্যানায়ন মানে বললে যে ইলেকট্রন বেশি এসেছে সেই জন্য মাইনাস হয়েছে। হ্যাঁ কি না বলো? এটাই তো, একমত তো? তাহলে আমাদের জীবনে দুটো প্রবলেম। কি প্রবলেম বলো তো? যদি আমরা আমাদের কাছ থেকে টাকা বেরিয়ে যায়, ইলেকট্রনটাকে টাকা দিয়ে কনভার্ট করো, তাহলে আমরা তো প্লাস হয়ে যাব। তাহলে আমাদের জীবনের সমস্যা। হ্যাঁ কি না বলো? খেতে পাবো না, জামা প্যান্ট কিনতে পারবো না, নিজের শখ আহ্লাদ মেটাতে পারবো না। হ্যাঁ কি না বলো? তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। আবার ধরো আমাদের কাছে অনেক বেশি টাকা এসছে, তাহলে শিওর আমার বাড়িতে চোর পড়ে যাবে, তাতেও আমি জীবনে ঘুমাতে পারবো না। বেশি টাকা হয়ে গেলেও সমস্যা, কম টাকা হয়ে গেলেও সমস্যা। অর্থাৎ সবসময় নিউট্রালটা বেশি স্টেবল। আমার কথাটা মিনিং বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার, ব্যালেন্স। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? ব্যালেন্স, ইয়েস, একদম ব্যালেন্স লাইফ প্রয়োজন। তাহলে বলো তো,
এখানে এম প্লাস ছিল, তুমি বলে স্যার এম প্লাস ছিল কিন্তু আপনার এক্সাম্পল অনুযায়ী একে এম এ কনভার্ট করতে হবে, আর এখানে এক্স মাইনাস ছিল না, আপনার এক্সাম্পল অনুযায়ী একে এক্স এ কনভার্ট করতে হবে, অর্থাৎ নিউট্রালে কনভার্ট করতে হবে। তাহলে এটা কথা আমাকে বলো, এম প্লাস মানে একটা ইলেকট্রন কম না বেশি? একটা ইলেকট্রন কম আছে। তাহলে একটা ইলেকট্রন কম বলে সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, দিয়ে নিউট্রাল হয়ে যাবে। আর এক্স মাইনাস মানে একটা ইলেকট্রন কি আছে বলো তো? বেশি আছে, তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে। আচ্ছা, ইলেকট্রন ছাড়লে সেই প্রসেসটাকে আমরা এখনই কি বললাম বলো তো? অক্সিডেশন অর জারণ, তাই তো? তাহলে ইলেকট্রন ধরলে প্রসেসটার নাম কি হবে বলো তো একবার? রিডাকশন। রিডাকশন মানে আমরা কি বুঝি বলো তো? বিজারণ। আর অক্সিডেশন মানে কি জানি আমরা? জারণ। কোনো আপত্তি এই পর্যন্ত? এবার দেখো তোমার যেটা লিখছি সেটা দিকে তাকাও একবার ভালো করে। দেখো আমি লিখলাম সি সি আর, আর এখানে লিখলাম এ এ ও। কিরকম লজিক? নাম তাকিয়ে দেখো, সি মানে হচ্ছে ক্যাটায়ন, প্রথম সি মানে ক্যাটায়ন, কোথায় যাবে না ক্যাথোডে, কি হবে না রিডাকশন। বুঝতে পারলে কথাটা আমার? তাহলে কি বললাম বলতো? ক্যাটায়ন উইল মুভ টু দ্য ক্যাথোড হোয়ার রিডাকশন অকার্স। ক্লিয়ার ব্যাপারটা? তুমি কি করে মনে রাখবে? সব কটা কনসোনেন্ট, দেখো সি সি আর, আর এখানে দেখো সব কটা ভাওয়েল রয়েছে, তাই না? এবার এখানে কি দেখো তো, এ মানে হচ্ছে গিয়ে অ্যানায়ন, উইল মুভ টু দ্য অ্যানোড হোয়ার অক্সিডেশন process is going on. That means anion will move to the anode where oxidation occurs. Clear? দেখো সব কটা ভাওয়েল রয়েছে। বুঝতে পারলে প্রসেসটা খুব শক্ত জিনিস না, ইজি করেও পড়া যায়। এই জিনিসটা খুব লাগবে অক্সিডেশন, রিডাকশন এবং মেটালার্জি চ্যাপ্টারে। ক্লিয়ার নাকি বলো? সবাই বুঝতে পারছো? কোনো প্রবলেম হচ্ছে পড়ানো নিয়ে, বুঝতে কোনো ডাউট? অডিবল কিনা, পুরোপুরি বোর্ড দেখা যাচ্ছে কিনা, হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে কিনা, বা বোঝানোর কিছু প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। যদি কোনো কোশ্চেন থাকে তো আমি চাই তোমরা প্রশ্ন করো, যাতে সবার লাভ হয়। কোনো কিছু বলবে? এই পর্যন্ত ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার আমরা যেখানে ছিলাম, আমরা নিজের জায়গা থেকে অনেক দূর চলে এসেছিলাম। আমি এসেছিলাম অন্য কারণে, সেটা বোঝাচ্ছি কেন এসেছিলাম। দেখো তো আমি এটা লিখছি ক্লোরিন, নিচে 17 লিখলাম, ওপরে আমি 35 লিখছি। আমাকে তোমরা তিনটে জিনিস বলবে: প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার, নিউট্রন নাম্বার, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ মাস নাম্বার। বলি একটা একটা করে। ভীষণ মেঘ ডাকছে, যে কোনো সময় কারেন্ট চলে যাবে। চলো বলছি যে দেখো, এই যে নিচেরটা আছে এটাকে আমরা অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার বলি। ইয়েস অর নো? ইয়েস। আর একটা কথা দেখো একবার, ইন কেস অফ নিউট্রাল সিস্টেম, নিউট্রাল সিস্টেম মানেই তো আমাদের অ্যাকচুয়ালি অ্যাটম, হ্যাঁ কি না, আর এলিমেন্ট যাই বলবো না কেন, তার ক্ষেত্রে আমি কি বলেছিলাম? নাম্বার অফ প্রোটন উইল বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রন অর ইলেকট্রন। ক্লিয়ার ব্যাপারটা? ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বারটা সেম হয়ে যায়। তাহলে দেখো এই যে ক্লোরিনটা আমি লিখেছি, ক্লোরিনের মাথায় তো কোনো চার্জ নেই, না প্লাস না মাইনাস, তার মানে দিস ইজ দ্য নিউট্রাল ওয়ান। আর নিউট্রাল ওয়ান হলে প্রোটন নাম্বার সমান সমান ইলেকট্রন নাম্বার। কোনো ডাউট? না। মাথার ওপরেরটাকে আমি কি বলেছিলাম? মাস নাম্বার। মাস নাম্বার। আর নিউট্রন নাম্বার কি হবে? মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার সমান সমান। ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে তোমরা বলবে যে আমি একটা Cl মাইনাস বলে একটা অ্যানায়ন নিচ্ছি, যার অ্যাটমিক নাম্বার 17, মাস নাম্বার 35। তো
তুমি সেম প্রসেসে বলো এর প্রোটন নাম্বার কত হবে, ইলেকট্রন নাম্বার কত হবে, নিউটন নাম্বার কত হবে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান মাস নাম্বার কত হবে। বলো আমি শুনি। তো স্যার ভেরি ইজি ওয়ান। প্রোটন নাম্বার তো স্যার যেটা তলায় থাকে সেটাই লিখে দিতে হয়, মাস নাম্বার তো স্যার যেটা উপরে থাকে সেটা লিখে দিতে হয়, আর নিউটন নাম্বার তো স্যার মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার করলে বেরিয়ে যায়। প্রসেসটা বুঝতে পারলে? ক্লিয়ার? এবার হচ্ছে ইলেকট্রন নাম্বার, কিন্তু স্যার এটা তো স্যার মাইনাস চার্জ আছে, আর মাইনাস চার্জ থাকা মানে আপনি তো বলেছিলেন অ্যানায়ন, তাই না? তাহলে দেখো ভালো করে শুনবে কথাটা আমার, যদি নিউট্রাল স্পিসিস হতো তাহলে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম হতো, কিন্তু এটা তো নিউট্রাল স্পিসিস নয়, তার 17 এর সঙ্গে কিছু একটা অ্যাড হবে কিংবা মাইনাস হবে। যেহেতু অ্যানায়ন তাহলে অবভিয়াসলি কি হবে বলো তো, অ্যাড না মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে। আমি বলি শোনো, মাইনাস করতে হবে না, অ্যাড করতে হবে, কারণ অ্যানায়ন মানে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে পরীক্ষার সময় তোমার মানে এই হযবরল হয়ে যাওয়ার চান্স আছে কি নেই বলো? আছে তো? তাই তোমাকে আমি একটা শর্টকাট ট্রিক শেখাচ্ছি, তোমার মাথায় যে সাইন থাকবে সেটাকে রিভার্স করে দাও, চেঞ্জ করে দাও। মাথায় মাইনাস সাইন আছে, এখানে প্লাস করে দাও। বলো তো মাইনাস কটা আছে? না স্যার একটা, তাহলে +1 করে দাও, চলে আসবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে স্যার, বলো। স্যার আপনি বলেছিলেন যে স্যার অ্যানায়নে স্যার অ্যানোড স্যার মানে অ্যানোয়নে স্যার মাইনাস থাকলে বেশি আছে সেটা রিডিউস করতে। হ্যাঁ বেশি আছে তো, বেশি আছে বলেই তো আমি +1 করলাম, বেশি ইলেকট্রন আছে তাই তো +1 করলাম গো। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ স্যার। ক্যালসিয়াম করো। ক্যালসিয়ামে আমাকে প্রোটন নাম্বার বলো, ইলেকট্রন নাম্বার বলো, নিউটন নাম্বার বলো, অ্যান্ড মাস নাম্বার বলো। ফার্স্ট ফার্স্ট ফিলিং করো। স্যার প্রোটন নাম্বার হচ্ছে স্যার নিচে যেটা আছে মানে 20, উপরে 40টা কি বলতো মাস নাম্বার, তাহলে 40 করে দাও। নিউটন নাম্বার মানে মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, অর্থাৎ 40 মাইনাস 20 ইকুয়ালস টু 20। আর যেহেতু ক্যালসিয়াম আছে অর্থাৎ দিস ইজ দ্য নিউট্রাল ওয়ান, তাহলে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার কি হয়ে যাবে বলো তো আমাদের? সেম হয়ে যাবে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একটু ফাস্টই করছি আমি, বুঝতে পারছি না কখন ইলেকট্রিসিটি চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। এখন জয়েন করছে কারা আমি তো বুঝতেই পারি না। ওকে চলো, এবার দেখো আমরা ক্যালসিয়াম 2+ করব, ক্যালসিয়াম 2+ আয়নের জন্য ক্যালকুলেট করব। নিজেরাই বলো আমাকে এর প্রোটন নাম্বার কত হবে? কম হবে, 18 হবে। ইয়েস, আমি তোমাকে ট্রিক শিখিয়ে দিয়েছি যে নিচে যেটা আছে 20টা হচ্ছে প্রোটন সংখ্যা, মাথার ওপরেরটা হচ্ছে মাস নাম্বার, নিউটন নাম্বার মানে মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার ইকুয়ালস টু 20। ইফ ইট ইজ নিউট্রাল ওয়ান দেন ইট উইল বি 20, অর্থাৎ 20 ইলেকট্রন, বাট এটা তো নিউট্রাল ওয়ান নয়, দিস ইজ দ্য ক্যাটায়ন। আমি কি বললাম তোমাকে তো জাজ করার প্রয়োজন নেই, মাথায় যা চার্জ আছে সেটাকে সাইনটা চেঞ্জ করে দাও, মাথায় প্লাস আছে মাইনাস করে দাও, 2 আছে 2 লিখে দাও, চলে এলো 18। ইজি, মনে রাখা ইজি হবে। হ্যাঁ স্যার। ওকে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে আসছি, এবার আমরা কয়েকটা জিনিস শিখবো যেগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স আছে। ওকে, একটু ভালো করে বুঝবে, একটু ফোকাস করবে, আমি ইজি করেই বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝানো বুঝতে পারছো তো, আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। আমি আইসোটোপ নিয়ে বলি, আইসোটোপ, আইসোটোন অ্যান্ড, কার স্পিকার অন আছে একটু অফ করে দাও, আইসোবার।
আমি তিনটে জিনিস নিয়ে তোমাকে আলোচনা করে দিই, আগে পাশাপাশি কম্পারিজন করে দিই, তোমরা একটু লক্ষ্য রাখবে। আমি পেনাল্টিমেট বোঝো তো? পেনাল্টিমেট মানে পেনাল্টিমেট ওভার মানে বোঝো, বা পেনাল্টিমেট টাইম মানে পেনাল্টিমেট মানে লাস্টের আগেরটা, অর্থাৎ সেকেন্ড লাস্ট ওয়ান। জাস্ট এই অ্যালফাবেটগুলোই ফোকাস করো। এখানে কি লেখা আছে দেখো তো? সেকেন্ড লাস্ট অ্যালফাবেটটা পি লেখা আছে, এখানে কি লেখা আছে দেখো তো? এন লেখা আছে, আর লাস্টেরটা কি লেখা আছে বলো তো? এ লেখা আছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ এর মধ্যে উত্তর লুকিয়ে আছে। পি মানে আমরা কি বুঝি বলো তো? প্রোটন নাম্বার, অর্থাৎ সেই প্রোটন সমস্ত নাম্বার। এলিমেন্টের যাদের প্রোটন নাম্বার সেম হবে কিন্তু নিউট্রন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ মাস নাম্বার কি হবে বলো তো? ডিফারেন্ট হবে, তাকে আমরা বলি আইসোটোপ। মনে থাকবে ট্রিক্সটা, বুঝতে পারলে? সেকেন্ড লাস্ট অ্যালফাবেট P same but other ones are different means Newton number and mass numbers are different. Clear? এখানে দেখো লেখা আছে কি বলতো? সেকেন্ড ওয়ানটায় n লেখা আছে। n মানে আমরা কি জানি বলতো? নিউটন নাম্বার। তাহলে এই ক্ষেত্রে নিউটন নাম্বার কি হবে? সেম হবে, কিন্তু প্রোটন নাম্বার কি হবে বলতো? ডিফারেন্ট। বলো কোনো সমস্যা আছে বুঝতে? মনে রাখা যাবে? হ্যাঁ স্যার। আর লাস্টে দেখো এ লেখা আছে। আচ্ছা, এ দিয়ে আমরা ভাবি অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস মিন্স ওখান থেকে তুমি চলে এসো মাস নাম্বার। মাস নাম্বার সেম বাট প্রোটন নাম্বার ডিফারেন্ট। তাহলে লাস্টের দুটো কেসে প্রোটন নাম্বার ডিফারেন্ট হলো, আর প্রথমটায় প্রোটন নাম্বার সেম। আমি তোমাকে আবার বলছি, একবার দেখে নাও ভালো করে। এখানে আমাদের এই অ্যালফাবেটটার দিকে তাকিয়ে দেখো, পি সেকেন্ড লাস্ট অ্যালফাবেটে পি আছে, দেখো সেকেন্ড লাস্ট অ্যালফাবেটে এন আছে, আর এখানে সেকেন্ড লাস্ট অ্যালফাবেটে কি আছে? এ আছে। পি মিন্স কি বলেছিলাম? প্রোটন নাম্বারটা কি হবে? সেম। যেটাকে আমি সেকেন্ড লাস্ট অ্যালফাবেট সেটা সেম হবে। এখানে সেকেন্ড লাস্ট অ্যালফাবেট হচ্ছে এন, এন মানে নিউটন নাম্বার উইল বি দ্য সেম। আর সেকেন্ড লাস্ট অ্যালফাবেট এ, এ means atomic mass. From there we can come into the conclusion that mass number will be same. প্রসেসটা বুঝতে পারলে? তাহলে আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? কনফিউশন আসবে না হ্যাঁ স্যার। নিশ্চয়ই? এবার আমি এক্সাম্পল দিই। হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার এক্সাম্পল দিই তোমাকে। আমি এবার ডিটেলসে একটা একটা করে আলোচনা করি, তোমাকে আইসোটোপসকে নিয়ে আলোচনা করি। তুমি কি বললে স্যার? আইসোটোপস আর আইসোটোপ। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আইসোটোপ উইল বি অফ দ্য সেম এলিমেন্ট। আচ্ছা, কেন সেম এলিমেন্ট বললাম? তুমি বলছিলে স্যার সেম এলিমেন্ট হতে গেলে অ্যাটমিক নাম্বার সেম হতে হবে। হ্যাঁ কি না বলো? আমি তো লিখলাম প্রোটন নাম্বার সেম। আচ্ছা, প্রোটন নাম্বার মানে কি অ্যাটমিক নাম্বার নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি দিস উইল বি দ্য সেম এলিমেন্ট। আর আমি এখানে কি বলছিলাম? নিউটন হ্যাঁ নাম্বার স্যার। as well as the mass number will be different, তাকে আমরা তো আইসোটোপ বলেছিলাম। এবার দেখো আমি এক্সাম্পল নিই, তোমাদের খুব প্রিয় প্রিয় এক্সাম্পল, একদম বাচ্চাবেলা থেকে শুরু করছি, 7-এ যেগুলো ছিল, H11, H21 and the last one H31। বলো দেখি এর প্রোটন কটা আছে? কে বলবে? একটা। 1 স্যার। 1। একটা একটা করি। ওকে, আর নেক্সট ওয়ান স্যার 1 again, থার্ড ওয়ান 1। বাট নিউটন নাম্বার কি? মাস নাম্বার মাইনাস, দেখো এদের মাস নাম্বার তো ডিফারেন্ট, দেখো 1 2 3, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখানে 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, এখানে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। একটা জিনিস মজা, কি বলবো? বলো কিছু বলবে? তাকিয়ে দেখো, না স্যার, না স্যার। এইটাকে আমরা কি বলি বলতো? প্রোটিয়াম বলি। প্রোটিয়াম और এর নাম কি বলতো? সাধারণ হাইড্রোজেন, যাকে আমরা নর্মাল
হাইড্রোজেন বলি, আর তাকিয়ে দেখো নর্মাল হাইড্রোজেন দেয়ার ইজ নো নিউট্রন। পরীক্ষায় প্রশ্ন চলে আসলো হয়তো, নিচের কোনটির মধ্যে নিউটন থাকে না, আমি স্টার মেরে দিলাম। এ দেখো নিউটন সংখ্যা 0, এই একমাত্র এলিমেন্ট গোটা পিরিয়ডিক টেবিলের যার কোনো নিউট্রন থাকে না। ক্লিয়ার ব্যাপারটা? দেখো এর নাম অর্থাৎ H21, এর নাম হচ্ছে ডিউটেরিয়াম, আমরা বাংলায় বলতাম ডয়টেরিয়াম, ডিউটেরিয়াম বলা হয়। এবং একে এই স্পিসিসটাকে আমরা ক্যাপিটাল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ক্যাপিটাল ডি দিয়ে একটা জিনিস তৈরি করি যার নাম D2O। D2O হচ্ছে গিয়ে হেভি ওয়াটার, মানে ভারী জল বলা হয় একে। এমনি ওয়াটার মানে H2O, আর D2O মানে হেভি ওয়াটার। ক্লিয়ার ব্যাপারটা? আর লাস্টেরটাকে আমরা বলছি ট্রাইটিয়াম, টিট্রিয়াম, ট্রিসিয়াম, যা উচ্চারণ করবে। একটা কথা মাথায় দেখো, তোমরা সেই ছোটবেলায় পড়েছিলে মনে আছে ফ্যাট ম্যান অ্যান্ড লিটল বয় 6th and 9th August 1945-এ জাপানে ফেলা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, মনে পড়ছে? হ্যাঁ স্যার। কি ছিল ওর মধ্যে বলো? ইউরেনিয়াম ছিল, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই স্টিল দেয়ার ইজ গোয়িং অন, দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভিটি। সেখানে এখনও রেডিও অ্যাক্টিভিটি চলছে, কিন্তু কমে গেছে, মিনিমাইজ হয়ে গেছে, অতটা মানে খারাপ দিকগুলো আর বোঝা যায় না। বাট রেডিও অ্যাক্টিভিটি ইটসেলফ ইজ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। তোমাদের নেই, এটা 12-এ পড়তে হয়। ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ দ্য টাইপ অফ রিয়াকশন which required infinite time to finish. It means যে একটা রেডিও অ্যাক্টিভিটিকে জীবনে কোনোদিন শেষ হবে না, পৃথিবী ধ্বংস না হলে রেডিও অ্যাক্টিভিটি চলতেই থাকবে। কথা বুঝতে পারলে আমার? তাহলে আমার কথা হচ্ছে ইউরেনিয়ামকে তখন তুমি দেখলে, আমি লিখলাম 238/92। আচ্ছা বলো তো এটা ভারী মৌল না হালকা মৌল? কি মনে হলো? 238 আছে মানে ভারী মৌল না হালকা মৌল? ভারী। ভারী মৌল। এবার প্রবলেম হচ্ছে সেখানে কি কোনো পসিবিলিটি নেই যে হালকা মৌল রেডিও অ্যাক্টিভিটি দেখাবে? রেডিও অ্যাক্টিভিটি বোঝো জিনিসটা কি? দেখবে যে তোমরা তো আমাদের পরের জেনারেশন, আমরা তো তোমাদের থেকে এক ক্লাস এক জেনারেশন আগে। আমাদের সময় না তখন ছেলেরা কি করতো বলো তো, হাতে একটা সেই একটা রাবার ব্যান্ডের মতো পড়তো, দিয়ে অন্ধকারে বলতো দেখ ভাই আমার হাতটা জ্বলছে, দেখ। অন্ধকারে যে জ্বলে সেটাই তো রেডিও অ্যাক্টিভিটি, হ্যাঁ কি না বলো? মানে একটা রেডিও অ্যাক্টিভিটি মানে তোমার কি একটা রে বেরিয়ে আসছে যার জন্য গ্লো করছে, এটাই তো আমরা বুঝি গোটা বাংলায়, হ্যাঁ কি না বলো? এটাই তো আমরা বুঝি। স্যার ফসফরাসে কি রেডিও অ্যাক্টিভ তাহলে? ফসফরাসের রেডিও অ্যাক্টিভিটি ডিপেন্ডস অন আইসোটোপ। কার্বনও রেডিও অ্যাক্টিভ, বাট কার্বন 14-6 রেডিও অ্যাক্টিভ, যেটা আমরা মার্কেটে দেখি কার্বন 12-6, যেটা আমরাকে ইনহেল করি আমরা এয়ারের সাথে, সেটা রেডিও অ্যাক্টিভ নয় কিন্তু। কথা বুঝলে? এবার তুমি এটা, হ্যাঁ তোমার প্রশ্নটা ভালো প্রশ্ন স্যার, তাহলে আমি কি করে আমি তো প্র্যাকটিক্যাল, তো আমার হাতে যখন পরীক্ষায় প্রশ্ন দেবে আমি তো তখন প্র্যাকটিক্যালি তো করে দেখতে পারবো না, স্যার কি করে জাজ করবো স্যার ম্যাথামেটিক্যালি যে কোনটা রেডিও অ্যাক্টিভিটি দেখাবে? তার জন্য আমি এটা তোমাকে জিনিস শেখাচ্ছি, শোনো। যাদের N/P এর রেশিও মানে অনুপাত 1.52 এর থেকে বেশি হবে, দে উইল শো দ্য property that is radio activity. ক্লিয়ার? তাহলে তুমি বলো এই যে স্পিসিসটা তুমি নিয়েছো ট্রাইটিয়াম, যার N/P এর রেশিও করো, বলি স্যার N হচ্ছে 2 বেরিয়েছে, এই দেখো N2 বেরিয়েছে আর P1 বেরিয়েছে, তাহলে 2/1 মানে 2 বলতে পারি, and which is greater than 1.52, that means it will show the property of radioactivity, হ্যাঁ কি না বলো? শিওর? স্যার আরেকবার বলুন। বললাম যে যাদের নিউট্রন বাই প্রোটনের রেশিও 1.52 এর থেকে বেশি হবে, এ দেখো আমি টিক মেরে দিচ্ছি প্রয়োজন বলে, এ দেখো এইটা নিউটন বাই প্রোটনের রেশিও 1.52 এর থেকে বেশি হবে, তারাই একমাত্র রেডিও অ্যাক্টিভিটি শো করবে। আর আমাদের এই যে ট্রাইটিয়ামটা নিয়েছি তার তো নিউটন আছে দুটো, প্রোটন আছে একটা, তার রেশিও করলে 2/1, অ্যান্ড 2/1 মিনস 2, হুইচ ইজ গ্রেটার দ্যান 1.52। তাহলে নিশ্চয়ই যেহেতু গ্রেটার দ্যান 1.52, then it will definitely show the radioactivity. Yes or no? Yes sir. Okay.
তাহলে এখান থেকে তুমি কনক্লুশনটা আনতে পারলে যে স্যার আমরা একটা খাতায় কলমে বললে আমরা হিসাব করে দেখে নেবো, নিউটন বার করব, প্রোটন বার করব, একটা অনুপাত অর্থাৎ রেশিও নেব। ইফ ইট ইজ গ্রেটার দ্যান 1.52 দেন ইট উইল শো রেডিও অ্যাক্টিভিটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিটা কি হ্যাঁ স্যার। বুঝতে পারছে না? কেউ কিছু বলছে না? কে জানে কি কি পড়াচ্ছি? বেশ শোনো, আমি তোমাকে আরো এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, কার্বনের অ্যাটমিক নাম্বার মনে আছে কারো? স্যার 14 14 তো নয়, 14 তো মাস নাম্বার গো। 6 দেখো দেখাও, স্যার দেখো 6 ওকে ওকে, দেখো বোর্ডে দেখো কি লিখছি আমি। দেখো কার্বনটাকে লিখে দিলাম, দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিলাম, দেখো 6 হয়ে গেছে। এটাই কার্বন অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, কার্বন 612, কার্বন 13 6 and carbon 14 6, and this will show the radioactive nature. Okay, though the ratio of n by p is less than 1.52 but it will show the radioactivity. অর্থাৎ কেমিস্ট্রি তো না এক্সেপশন, জানো তো কেমিস্ট্রির লোকজনকে সব গাল দেয় ওই জন্য। যাই হোক, দেখো আমার যেটা উদ্দেশ্য ছিল, দেখো এর প্রোটন নাম্বার দেখো 6, এরও প্রোটন নাম্বার 6, এরও প্রোটন নাম্বার 6, কিন্তু বাট মাস নাম্বার আর ডিফারেন্ট, দ্যাট মিনস দে আর দ্য এক্সাম্পলস অফ আইসোটোপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি আর একটা এক্সাম্পল, আচ্ছা। ধরো আমি অক্সিজেন আচ্ছা। নিচ্ছি, অক্সিজেন। আচ্ছা বলো তো, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 16। আরে দেখো, আরে স্যার অক্সিজেনের 8 অক্সিজেনের অ্যাটমিক নাম্বার দুটো অক্সিজেন। এদিকে তাকিয়ে দেখো, এই একটা অক্সিজেন আর একে টাচ করে আর একটা অক্সিজেন, কত হলো বলো? একটা অক্সিজেন আর একটা অক্সিজেন, এই একটা অর্থাৎ 8। আর মাথায় হচ্ছে আমি লিখলাম 16 17 and 18, অ্যান্ড যেহেতু তোমাদের দেখো এদের সবার প্রোটন নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট, অ্যান্ড দ্যাট মিনস দে আর আইসোটোপস। ক্লিয়ার হয়েছে? আর এক্সাম্পল দিতে হবে না, তোমরা বুঝে গেছো মোটামুটি। স্যার মাস নাম্বার স্যার আলাদা, আর স্যার হ্যাঁ নাম্বার সেম করে স্যার আছে তো? এই দেখো 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 বোর্ডের দিকে তাকাও, কি লিখেছি আমি? isotopes have the proton number same but Newton number as well as the mass number is different, লেখা নেই? হ্যাঁ ক্লিয়ার? চলো এবার আমি তোমাকে আলোচনা করব হচ্ছে কি আইসোটোনস নিয়ে একবার। স্যার বলো। একই অ্যাটমিক নাম্বারের আলাদা আলাদা মাস নাম্বার কেন আসছে? বলো। একই অ্যাটমিক নাম্বার, ইট ডিপেন্ডস অন দ্য এক্সিস্টেন্স ইন দ্য নেচার, পরিবেশে যেভাবে থাকে তার উপর ডিপেন্ড করে। যেমন সাপোজ বলি, আমরা তো ক্লোরিনকে জানি 3517, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। কিন্তু ক্লোরিনটা পরিবেশে 3717ও থাকে, আমি তোমাকে দেখাবো একটু পরে একবার। কিন্তু প্রবলেম হচ্ছে ক্লোরিন 3517টা 3 অনুপাতে থাকলে ক্লোরিন 3717টা 1 অনুপাতে থাকে। যেহেতু নেচারে এক্সিস্ট করে তাই আমরা কনসিডার করি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু মাথায় রাখবে, মাস নাম্বার ডিফারেন্ট মানে এটা নয় যে তারা ডিফারেন্ট প্রপার্টিজ দেখাবে, কারণ প্রপার্টিজ ডিপেন্ডস অন দ্য অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ প্রোটন নাম্বার অ্যান্ড দ্যাট ইজ দ্য ইলেকট্রন নাম্বার। মাস নাম্বার কখনো কারো প্রপার্টিকে ডিফারেন্ট করতে পারে না। কে প্রপার্টি ডিফারেন্ট করে দেয়? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হলে প্রপার্টিজও চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লিয়ার? চলো আমরা আইসোটোনস, সেকেন্ড লাস্ট অ্যালফাবেট কি আছে বলো? এন আছে, এন। আমি কি বলেছিলাম? এন আছে মিন্স এন হচ্ছে গিয়ে নিউটন নাম্বার উইল বি সেম, হ্যাঁ কি না বলো? নিউটন নাম্বার সেম বাট atomic number, that is proton number, will be different. ক্লিয়ার ব্যাপারটা? আমি একটা এক্সাম্পল চুজ করে দেখো একবার। ধরো আমি নিচ্ছি সিলিকন 3014, ফসফরাস 3115 and সালফার 3216। জাস্ট আমাকে বলো এর প্রোটন নাম্বার কটা আছে আর নিউটন নাম্বার কটা আছে। এরও প্রোটন নাম্বার, এর নিউটন নাম্বার, এরও প্রোটন নাম্বার, এর নিউটন নাম্বার। বলো দেখি। বলি স্যার প্রোটন নাম্বার তো ভেরি ইজি ওয়ান স্যার, যেটা নিচে থাকে সেটা প্রোটন নাম্বার আপনি লিখে দিন, মানে টুকে দিন অ্যাকচুয়ালি। দেখো সবার প্রোটন নাম্বার বলো, 1 আছে না আলাদা হয়েছে?
আলাদা হয়েছে, আলাদা মানে স্যার আলাদা ডিফারেন্ট। আছে। এবার দেখো নিউটন নাম্বার মানে কি স্যার, ওপরটা মাইনাস নিচেরটা। স্যার এটা কি বলতে চাইছেন আমি? স্যার ওপরটা মাইনাস নিচেরটা মানে তোমার কি মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার। 30 মাইনাস 14 মানে 16। এবার দেখি দেখো 31 মাইনাস 15 মানে এগেন 16। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি আমি। সবগুলোরই 16ই আসছে। হ্যাঁ হ্যাঁ সেটাই করছি আমি, সবগুলোর 16 এলো। আচ্ছা সবগুলোর 16 আসছে মানে নিউটন নাম্বার সেম, আর নিউটন নাম্বার সেম মানে সেকেন্ড লাস্ট অ্যালফাবেট দেখো এন আসবে, অর্থাৎ আইসোটোন আসবে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? সবার কাজ পর্যন্ত পৌঁছাতে স্যার। পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। একটু টিচারদেরও একটু মোটিভেশন দরকার পড়ে, মানে হচ্ছে রেসপন্স মাঝে মধ্যে করবে যাতে বুঝতে পারে। হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো আমি আইসো বার্স পড়াবো, আইসো বার্স। সেকেন্ড লাস্ট অ্যালফাবেটকে টার্গেট করো। দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড লাস্ট অ্যালফাবেট, অর্থাৎ এ। আমি এ থেকে তোমাকে কি বলেছিলাম বলো তো? অ্যাটমিক মাস, দ্যাট মিন্স মাস নাম্বার। এরকম করে মনে রাখার ট্রিক্স বলেছিলাম। তাহলে মাস নাম্বার কি হবে বলো তো? সেম হবে, কিন্তু প্রোটন নাম্বার কি হবে বলো তো? ডিফারেন্ট হবে। প্রোটন নাম্বার ডিফারেন্ট হলে ইলেকট্রন নাম্বার, এই নিউটন নাম্বারও গ্যারান্টি ডিফারেন্ট হবে। আমি এক্সাম্পল চুজ করি, তোমার বুঝতে সুবিধা হবে। তাকিয়ে দেখো একবার। ধরো নিচ্ছি আমি আর্গন নিচ্ছি, যার মাস নাম্বার 40, অ্যাটমিক নাম্বার 18। দেন ধরো নিচ্ছি আমি পটাশিয়াম, মাস নাম্বার 40, অ্যাটমিক নাম্বার 19। আর ধরো নিচ্ছি আমি ক্যালসিয়াম নিচ্ছি, ক্যালসিয়ামের মাস নাম্বার 40, অ্যাটমিক নাম্বার 20। আমাকে জাস্ট তুমি বলবে এদের প্রোটন নাম্বার বলবে, আর এদের নিউটন নাম্বার বলবে, আর এদের মাস নাম্বার বলবে। দেখো বলো দেখি শুনি একটু একটু করে আমি। স্যার প্রোটন নাম্বার স্যার 18, পরেরটা 19, তারপরেরটা 20। স্যার মাস নাম্বারটা বার করে নিন, যেটা মাথার ওপরে লেখা আছে সেটা সব জায়গায় লিখে দিন। লিখে দিলাম। নিউটন নাম্বার মানে কি বলেছিলাম বলো তো? ওপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার মিনস 22। এক্ষেত্রে 40 মাইনাস 19 মানে 21। এক্ষেত্রে 40 মাইনাস 20 মানে হচ্ছে 20। তাকি দেখো দেখি প্রোটন নাম্বারস আর ডিফারেন্ট, হ্যাঁ কি না? as well as হ্যাঁ স্যার। নিউটন নাম্বারস আর ডিফারেন্ট, বাট মাস নাম্বারস আর সেম। আমার অত দেখার দরকার নেই। মাস নাম্বার সেম, প্রোটন নাম্বার ডিফারেন্ট, দ্যাট মিন্স দে আর দ্য এক্সাম্পলস অফ আইসোবার্স। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো হ্যাঁ স্যার। আমি সম্ভবত তোমাদেরকে আয়ন্স সম্বন্ধে আলোচনা করে দিয়েছিলাম, ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স। এবার আরেকটা জিনিস তোমাকে পড়িয়ে দিই, যেটা দেখো আমি লিখিনি, সিলেবাসের মধ্যে ছিল না, বাট আমি পড়াচ্ছি কারণ ওদের কোশ্চেনে কোনো মাথা মুন্ডু নেই, কোথা থেকে দিয়ে দেবে, সেই জন্য বলে রাখা উচিত। একটা জিনিস লিখছি দেখো আবার, আইসো কি লিখলাম বলো তো? তোমরা আমার হ্যান্ড রাইটিং বুঝতে পারছো তো সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, স্যার লেখাগুলো না একটু একটা ল্যাগ হয়ে হয়েছে। বলো। লেখাগুলো না ল্যাগ হয়ে চলছে, মানে স্মুথনেসটা হচ্ছে না স্যার, এটাই। আরে সেটা তো আমার দোষ নেই, সেটা হয়তো ওই ট্যাবের দোষ। চলে আসবে, তুমি শুনছো সবটা, আমি পরে তো পিডিএফ পাঠিয়ে দেবো, আর তুমি তো ভিডিও পাবে। ঠিক আছে? মেবি নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আমি ঠিক জানি না কেন হচ্ছে। নর্মালি হয় না, বাট হচ্ছে কেন জানি না। ঠিক আছে? বুঝতে প্রবলেম হচ্ছে না তো? না না স্যার, কোনো দেখো তাকাও, কেমিস্ট্রিতে মাথায় রাখবে, কেমিস্ট্রিতে যেখানে আইসো দেখবে সেখানে আইসো মানে যাবে সেম। আইসো মানে কি বুঝো বলো তো? সেম। দেখো আইসোটোপ প্রোটন সেম, আইসোটোন নিউটন সেম, আইসোবার মাস নাম্বার সেম, তাই না? কেমিস্ট্রিতে আইসো মানে কি বললাম? সেম। কিন্তু সেম কি না বলছে সেম নাম্বার অফ, দেখো এই পার্টটা মানে কি বলতো? এই দেখো আমি ঘিরে দিচ্ছি, কি দেখো তো এটা কি লেখা আছে? ইলেকট্রন লেখা আছে, তাই না? তাহলে the ions who have the same number of electrons are known as the isoelectronic ions, মানে তোমার যাদের কি বলে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়। দেখো প্রশ্ন মানে আমাদের টার্মটার মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নাও
Na প্লাস দিলাম, M মাইনাস দিলাম, Mg2 প্লাস, N3 মাইনাস, O2 মাইনাস, Al3 প্লাস। বেশ, অ্যাটমিক নাম্বার সবাই জানো না? বলে দেবো। 11, এটা 9, এটা 12, 7, 8, 13। জাস্ট আমাকে তুমি দুটো জিনিস বলে দেবে আমাকে, প্রোটন নাম্বার বলবে আর ইলেকট্রন নাম্বার বলবে। সকলে বলো কি করব আমি। ঘুমিয়ে গেলে নাকি সকলে? প্রোটন নাম্বার তো স্যার 11 হ্যাঁ ফার্স্টেরটা স্যার স্যার, যা আছে 11, আর ইলেকট্রন নাম্বার হলো যা আছে স্যার লিখে দিন প্রোটন 10 নাম্বার। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা কথা হবে বলো তো? ও বাবা, কিচ্ছু করতে পারছো না। চলো স্যার, এটা 11 লিখে দিন স্যার। যা আছে আপনি চুপচাপ লিখে দিন, একটু এদিক ওদিক করবেন না। আমি যা আছে টুকে দিলাম, দেখো টুকে দিচ্ছি আমি। এবার দেখো মাথায় কি চার্জ আছে বলো তো? +1, মানে এখানে লিখতে হবে -1। মাথায় আছে -1, লিখতে হবে +1। মাথায় আছে +2, লিখতে হবে -2। মাথায় আছে -3, লিখতে হবে +3। মাথায় আছে -2, লিখতে হবে +2। মাথায় আছে +3, লিখতে হবে -3। এবার ক্যালকুলেশন করো, দেখো 10 চলে এলো, এটাও 10 এলো, এটা কিন্তু 12 ছিল, ঠিক আছে? এটাও 10 এলো, এটাও 10, এটাও 10, এটাও 10। বলো দেখি সবার ইলেকট্রন সংখ্যা কি হলো? সেম। তাহলে they contains same number of electrons, and that's why they are known as the isoelectronic species. Specifically in this case they are known as ions. কোনো প্রবলেম? কোনো ডাউট? না স্যার। ক্লিয়ার পুরোটা? চলো আর দুটো জিনিস তোমাকে আমি পড়াবো। একটা পড়াবো তোমার কাছে আইসোডায়াফার্স। আইসোডায়াফার্স ভালো করে প্রনাউন্সিয়েশন করবে, ডাইপার নয় কিন্তু, আইসোডায়াফার্স। কেউ জানো আইসোডায়াফার্স কি? না নতুন সবার কাছে? কেউ জানো? ওকে, আর রেসপন্স পাচ্ছি না মানে কেউ জানে না, আমি বলছি। কি লিখলাম দেখো তো? atoms having the same difference, মাথায় রাখবে কিন্তু, same difference of neutrons and protons, that is একবারে লিখতে গেলে n-p, মানে নিউটন নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, or the same isotopic numbers are called আইসোডায়াফার্স। ডেফিনেশন মুখস্থ করে কোনো লাভ নেই, কারণ তোমরা এমসিকিউ পরীক্ষা দেবে, জিনিসটা বোঝো একবার। একটা কথা আমাকে বলো, যে তুমি অ্যাটমস নিয়েছো, ডিফারেন্ট অ্যাটমস নিলে, যা করলে, এবার সেখান থেকে যদি কি হয় বলো তো, অন্য একটা এলিমেন্ট তৈরি হয়। যদি দুজনার ক্ষেত্রেই নিউট্রন মাইনাস প্রোটন নাম্বারের কি হয় বলো তো, ডিফারেন্সটা সেম হয়, তখন তাকে আমরা বলবো কি বলো তো, না আইসোডায়াফার্স। কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আমি কি এক্সাম্পল দেবো একটা? চলো চলো এক্সাম্পলে দেওয়া যাক। সেম এক্সাম্পলটা আবার নিচ্ছি, তোমাদের প্রিয় এক্সাম্পল। বোম বাঁধবে তোমরা, ইউরেনিয়াম 23892, তাই তো নিয়েছিলাম তো একটু আগে আমরা, কি না বলো? দিয়ে একটা আলফা কণা বেরিয়ে গেল, তাহলে কি হবে বলো তো? বলেছিলাম থোরিয়াম 234, এটা হবে 90, হ্যাঁ কি না?
আচ্ছা বলো তো বাবা, হ্যাঁ স্যার। এই স্পিসিসটার প্রোটন নাম্বার নিউটন নাম্বার বার করো, এই স্পিসিসটারও প্রোটন নাম্বার নিউটন নাম্বার বার করো, দেন এই স্পিসিসটার নিউটন মাইনাস প্রোটনের ডিফারেন্স বার করবে, আর এই স্পিসিসটারও নিউটন নাম্বার প্রোটনের ডিফারেন্স বার। এইটুকুই তো আমাদের কাজ, আর তো কিছু নেই কাজ আমাদের, তাই না? দেখো এর প্রোটন নাম্বার ভেরি ইজি ওয়ান স্যার 92, আর নিউটন নাম্বার মানে স্যার 238 মাইনাস 92 ইকালস টু 146। এখন তোমাকে কি করতে হবে, নিউটন নাম্বার 146 মাইনাস প্রোটন নাম্বার 92, তাহলে কত হচ্ছে বলো তো আবার 54, ডিফারেন্স 54, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, প্রোটন নাম্বার 90, নিউটন নাম্বার ইকুয়ালস টু উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ প্রোটন নাম্বার মাইনাস নিউটন এই মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, তাহলে কত বেরিয়ে এসছে বলো তো 144। এখন নিউটন নাম্বার 144, প্রোটন নাম্বার 90, ডিফারেন্স হয়ে গেল 54। দেখো দেখি, এখানেও 54, এখানেও 54 ডিফারেন্স। তাহলে এই যে স্পিসিস দুটো আমাদের আছে, এরা একে অপরের কি বলো তো বাবা, আইসো ডায়াফার্স। লজিকটা বুঝতে পারলে, এক্সাম্পলটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেন লাস্ট টপিকস অফ ইওর ফার্স্ট ক্লাস, লাস্ট টপিকস। ওকে, বোর হয়ে গেছো নাকি বলো আগে? না না স্যার। স্যার। বোর হলে বলবে, আমি ঠিক এনার্জেটিক করে দেবো, হাসিয়ে দেবো ঠিক। চলো আগে দেখো, আগে এটা জিনিসটা কি আগে দেখো একবার। এটা আইসো স্টার্স কাদেরকে বলা হচ্ছে? আইসো স্টার সেই মলিকুলসগুলোকে বলা হচ্ছে যাদের মধ্যে, তাহলে মলিকুলস হ্যাভিং দ্য সেম নাম্বার অফ atoms and the same number of electrons are called isostars। বলে স্যার এক্সাম্পল দিন, নাহলে বুঝতে পারবো না। দেখো আমি নিচ্ছি কি, দেখো একবার, কার্বন ডাইঅক্সাইড আর N2O। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, বোথ কেসে আমাকে কি দেখাতে হবে, নাম্বার অফ অ্যাটম সেম আর নাম্বার অফ ইলেকট্রনসটাও সেম অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। তাহলে আমাকে এটা বার করতে হবে, তুমি নিজেই বার করো, চেষ্টা করো। বলো কার্বন কটা আছে, একটা। অক্সিজেন কটা আছে, দুটো, তাহলে মোট অ্যাটম কটা হলো 3। এন কটা আছে, দুটো, অক্সিজেন আছে একটা, তাহলে এখানেও অ্যাটম হলো 3। তাহলে দেখো তো একবার, সেম নাম্বার অফ অ্যাটমস আমরা প্রুভ করে ফেললাম। এবার ইলেকট্রন কাউন্ট করো, তাকিয়ে দেখো আমি কি লিখছি। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7। তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার 6 মানে ইলেকট্রনও 6টা থাকে, তাহলে একটা কার্বনের 6টা ইলেকট্রন, আর দুটো অক্সিজেনের 2 × 8, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, স্যার 22। 22টা। দেখো নাইট্রোজেন দুটো আছে, এক একটা 7টা করে ইলেকট্রন থাকে, আর অক্সিজেন একটাই আছে, এর থাকে 8টা, তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো, 22টা। তাহলে এখানেও 22, এখানেও 22, মানে 22। তাহলে সেম নাম্বার অফ ইলেকট্রন, তাহলে দুটোই কি প্রুফ হলো না? তাহলে এটা কি একে অপরের আইসোস্টারস নয়? হ্যাঁ স্যার। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার, ক্লিয়ার। মোটামুটি যেটুকু টপিকস আমাদের নেওয়া ছিল, তোমরা যদি আমি চলে যাই প্রথমের দিকে, তুমি বুঝতে পারবে হয়তো। দেখো আমি তোমাকে নিয়েছিলাম হচ্ছে গিয়ে এইটা পড়াবো বলে, তাকিয়ে দেখো একবার। তাহলে আমরা আইসো আইসোটোপস তো শিখে নিলাম, আইসোবারসও শিখলাম, আইসোটোন শিখলাম, মাস নাম্বার ক্যালকুলেশন শিখলাম, অ্যাটমিক নাম্বার ক্যালকুলেশন শিখলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা শিখলাম হচ্ছে আইসো ইলেকট্রনিক আয়ন শিখলাম, তারপরে শিখলাম আমরা আইসো ডায়াভার্স। হ্যাঁ কি না বলো? শিখেছি আমরা আইসো ডায়াভার্স, না শিখিনি?
কোনো কথা বলে না। হ্যাঁ স্যার শিখলাম। শিখেছি তাই তো। হ্যাঁ স্যার আর একটা কি শিখেছি আমরা, বললো একবার দেখি। আইসোস্টার্স না? স্যার আইসোস্টার। স্টার আর ইন বিটুইন আমরা কি কি শিখেছিলাম বলো তো? অক্সিডেশন জানলাম, রিডাকশন অ্যানোড ক্যাথোড রিডাকশন জানলাম, তার মধ্যে আমরা জেনেছি ক্যাটায়নস জেনেছি, অ্যানায়নস জেনেছি, স্যার রেডিও অ্যাক্টিভিটি। ক্যাথোড অ্যানোড জেনেছি, ইয়েস ক্যাথোড অ্যানোড জেনেছি, রেডিও অ্যাক্টিভিটি ক্যালকুলেশন, অনেক কিছুই আমরা জেনেছি আজকে, মানে চেষ্টা করেছি। এবার আমাদেরকে রিভিশন না করলে আমরা ফের ভুলে যাব, পরের দিন আবার নতুন লাগবে আমাদের কাছে। তাহলে আপাতত যতটা করালাম, কারো কোনো প্রবলেম, কোনো ডাউট? না স্যার না স্যার না স্যার ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে আপাতত এই অ্যাটমিক স্ট্রাকচারের ফার্স্ট পার্টটা, বেসিক পার্ট যেগুলো দিয়ে আমরা চ্যাপ্টারটাকে অ্যাপ্রোচ করব, আমরা পুরোটা শেখার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে এবার থমসন থেকে চলে যাব ব্রাদারফোর্ড, দেন বোর।